আজকালকার দিনে বেশিরভাগ ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আই লাভ ইউ লিখে মেসেজ করছে বা কোনো ইমোজি সেন্ড করছে, তাই নয় কি? এভাবেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কিন্তু একবার ভাবো তো, আজ থেকে 100 বছর আগে যখন মানুষ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতো, কিভাবে ঘটাতো? আচ্ছা, একটা গল্প বলি শোনো। একজন বাবা তার ছোট্ট 10 বছরের কন্যার থেকে অনেক দূরে আছে এবং তার কন্যার কথা মনে পড়ছে এবং সেই মনে পড়ার কারণে সে কন্যাকে চিঠি লিখছে। কিন্তু সেই চিঠিতে কোনো সস্তা আবেগ নেই, আছে অচেনা পৃথিবীকে চেনার ইতিহাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। আজকে আমি তোমাদেরকে জওহরলাল নেহরুর কথা বলছি, যে তার কন্যা ইন্দিরা গান্ধীকে বেশ কিছু চিঠি লিখেছিল। আজকের বিষয় আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা থেকে চিঠিপত্র, সংবাদপত্র এবং সাময়িকপত্র। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটির সঙ্গে থাকো, উপকার অবশ্যই পাবে। চলো শুরু করছি মূল আলোচনা। দেখো বন্ধুরা, আমরা প্রথমে আজকে জানবো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি। ইন্দিরা গান্ধী মুসুরিতে থাকতো আর জওহরলাল নেহরু এলাহাবাদে থাকতেন। এবার জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর কথা খুব মনে পড়ছিল। ইন্দিরা গান্ধীর তখন বয়স মাত্র 10। তো ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরু কিন্তু চিঠি লিখছে। সেই চিঠিটার ইংরেজিতে যে নামটা রয়েছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই যে চিঠিটি, এটিকে হিন্দিতে অনুবাদ করেছিলেন কে বলতো? মুন্সি প্রেমচাঁদ। কি নামে করেছিল? সেটা হচ্ছে পিতা কা পত্র পুত্রীকে নাম। এটা হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। এবার দেখো, এটা কিন্তু বাংলাতেও প্রকাশিত হয় কল্যাণীয়াসু ইন্দু শিরোনামে। কি? কল্যাণীয়াসু ইন্দু শিরোনামে কিন্তু বাংলাতেও এই চিঠিটি প্রকাশিত হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে জে.এন অর্থাৎ জওহরলাল নেহরু 10 বছর বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে মোট 30টি চিঠি লিখেছিলেন। কটি চিঠি লিখেছিলেন? 30টি চিঠি লিখেছিলেন। এবং 1929 খ্রিস্টাব্দে এলাহাবাদের ল জার্নাল, কোথা থেকে? ল জার্নাল প্রেস থেকে কিন্তু এই চিঠিগুলো সংকলিত হয়েছিল। ইন্দিরা গান্ধীর কথা সম্বন্ধে একটু জেনে রাখো। ইন্দিরা গান্ধী কিন্তু 12 বছর বয়সে বানর সেনা নামে একটি বাহিনী তৈরি করেছিলেন এবং সেখানে তার বয়সে কিশোর কিশোরীদের রেখে কিন্তু এই দলটা তিনি করেছিলেন। এবং এই দলের মূল কাজ ছিল কিন্তু পতাকা তৈরি করা এবং বিপ্লবীদের বিভিন্ন সংবাদ আদান প্রদান করা। এই চিঠিটির মূল বিষয় কি ছিল বলতো? এই যে বললাম, পৃথিবীর সৃষ্টি ও বিবর্তন। মানে 30টা যে চিঠি লিখছে জওহরলাল নেহরু তার কন্যাকে, কোনো সস্তা আবেগ নেই, কেমন আছো, কি করছো না করছো, এগুলো না। দেখো কি চিঠি লিখছে, পৃথিবীর সৃষ্টি ও বিবর্তন, সভ্যতার বিকাশ, সংস্কৃতি ও ভাষা, বাণিজ্য ও যোগাযোগ, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, এই সমস্ত চিঠিগুলো লিখছে যাতে কন্যা এই সমস্ত চিঠিগুলো করে নিজে অনুপ্রাণিত হয় এবং দেশকে জয় করার স্বপ্ন দেখে। তাই নয় কি? এবার দেখো, এই যে চিঠিটি রয়েছে এটা কিন্তু স্প্যানিশ ভাষাতেও অনুদিত হয়েছিল। বুঝতে পেরেছো? এটা স্প্যানিশ ভাষাতেও অনুদিত হয়েছে, বাংলা ভাষাতেও প্রকাশিত হয়েছে, হিন্দিতেও কিন্তু এটা মুন্সি প্রেমচাঁদ পিতা কা পত্র পুত্রীকে নাম নামে কিন্তু অনুবাদ করেছিলেন। আর ইংরেজি নাম তো বুঝতে পারছো, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। বোঝা গেল? এবার আমরা জানবো হচ্ছে সংবাদপত্র এবং সাময়িকপত্র। সবার আগে জানতে হবে সংবাদপত্র কোনটা এবং সাময়িকপত্র কোনটা। সংবাদপত্র হচ্ছে যেটা প্রতিদিন প্রকাশিত হয়, সস্তা একটা কাগজে ছাপা হবে, প্রতিদিন প্রকাশিত হবে। এতে ব্যক্তিগত মতামত কিন্তু কম থাকে। যেরকম কি হিকির বেঙ্গল গ্যাজেট, যেটা 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এবং মার্চম্যান এর সমাচার দর্পণ, যেটা 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাহলে সংবাদপত্র কি? যেটা প্রতিদিন প্রকাশিত হয়, সস্তা কাগজে প্রকাশিত হয়, যেখানে ব্যক্তিগত মতামত কম থাকে। আর সাময়িকপত্র কি? একটি নির্দিষ্ট সময় অন্তর, সেটা সপ্তাহ ভিত্তিক হতে পারে, 3 দিন ব্যাপী হতে পারে, বা মাসিক পত্রিকা হতে পারে, বা ষান্মাসিক হতে পারে। তো সেরকম টাইপের পত্রিকাগুলোকে বলা হয় কিন্তু সাময়িকপত্র। এটা কি? দামি কাগজে ছাপা হয় এবং এখানে ব্যক্তিগত মতামতের কিন্তু গুরুত্ব বেশি থাকে। যেমন কি দিগদর্শন। বোঝা গেল? তাহলে সংবাদপত্র আর সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি? এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সংবাদপত্র বা সাময়িকপত্রের গুরুত্ব লেখো, খুব ভালো করে দেখবে। তো দেখে নাও, আমরা প্রথমে বঙ্গদর্শন পত্রিকা সম্বন্ধে জানবো। বঙ্গদর্শন কিন্তু একটা সাহিত্যধর্মী পত্রিকা ছিল এবং এটা একটা মাসিক পত্রিকা ছিল। মানে বঙ্গদর্শন কি পত্রিকা? মাসিক পত্রিকা। কি ধর্মী? সাহিত্যধর্মী। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই পত্রিকা প্রবর্তন করেছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এবং তিনি 4 বছর কিন্তু এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। যথাক্রমে দ্বিতীয় যে সম্পাদক ছিলেন তার নাম ছিল কিন্তু সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আর তৃতীয় যে নাম ছিল, তৃতীয় সম্পাদনা করেছিলেন শ্রীশচন্দ্র মজুমদার, শ্রীশচন্দ্র মজুমদার। আর চতুর্থ সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখে নাও এই পত্রিকার বিষয়গুলি। এই পত্রিকায় কিন্তু বাংলা প্রবন্ধ, সাহিত্য, বিজ্ঞান, সমাজনীতি, দর্শন, ইতিহাস, সঙ্গীত,
কৃষিতত্ত্ব, ভাষাচর্চা এই সমস্ত নিয়ে কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায় লেখালেখি করা হতো। মাথায় রাখবে, এর সর্বপ্রথম কিন্তু বন্দে মাতরম সঙ্গীতটি 1875 খ্রিস্টাব্দে এই পত্রিকায় কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল। আর এই বঙ্গদর্শন এই বাংলা ভাষায় প্রকাশিত কিন্তু এটি প্রথম পেশাদার পত্রিকা। বোঝা যাচ্ছে এখানে কি এই যে পত্রিকাটা, এখানে কিন্তু বিপরীত ও ভিন্ন মত প্রকাশ করা হতো, অন্য কোনো সংবাদপত্রের সমালোচনা করা হতো না, এবং এইখানে বাংলা ভাষায় একদম সুন্দর সুন্দর সমস্ত লেখাগুলো পাওয়া যেত। যদি এই বঙ্গদর্শন পত্রিকা না থাকতো তাহলে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা চিনতে পারতাম না, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেশিরভাগ লেখাই কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা থেকে প্রকাশিত হতো। বোঝা গিয়েছে? এইবার আমরা চলে আসছি সোমপ্রকাশ পত্রিকায়, যেটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং এখানে রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় 1858 খ্রিস্টাব্দের 15 নভেম্বর কিন্তু এই পত্রিকা প্রকাশিত হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বন্ধু, তার নাম ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ, তিনি কিন্তু ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদক। যথাক্রমে দ্বিতীয় সম্পাদক কে ছিলেন? মোহনলাল বিদ্যাবাগীশ, এবং তৃতীয় যে সম্পাদক ছিলেন উপেন্দ্র কুমার। এই উপেন্দ্র কুমার কে ছিল বলতো? এই দ্বারকানাথ বিদ্যাভূষণের পুত্র। বোঝা গেল? এবার দেখো, প্রতি সোমবার করে এই পত্রিকা যেহেতু প্রকাশিত হতো, তাই এই পত্রিকার নাম ছিল সোমপ্রকাশ পত্রিকা। 1878 খ্রিস্টাব্দে কিন্তু এই পত্রিকার প্রকাশ কিন্তু সাময়িক কালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। কেন? কারণ এখানে রাজনীতি নিয়ে আলোচনা করা হতো, তাই এই পত্রিকা কিন্তু ব্রিটিশদের রোষানলে পড়েছিল। তাই জন্য কিন্তু এই পত্রিকার প্রকাশ কিন্তু 1878 খ্রিস্টাব্দে স্থগিত হয়ে গিয়েছিল। যাই হোক, বিদ্যাভূষণ কিন্তু ওই বছরই অর্থাৎ 1878 খ্রিস্টাব্দে কিন্তু একটা মাসিক পত্রিকা প্রকাশ করা শুরু করে, যার নাম ছিল কল্পদ্রুম। বোঝা গেল? এখানে কি কি বিষয় ছিল? এখানে রাজনৈতিক সচেতনতা নিয়ে আলোচনা করা হতো, অর্থাৎ এখানে নীলকরদের অত্যাচার, ব্রিটিশদের অত্যাচার, তারপরে ভার্নাকুলার টেক্সট অ্যাক্ট যে কণ্ঠবিরোধী আইন ছিল তা নিয়ে কিন্তু এরা সোচ্চার প্রতিবাদ করতো। এই লেখালেখিগুলো কিন্তু এরা প্রকাশ করতো। এছাড়াও এরা সমাজ সংস্কার এবং জনমত গঠনেও কিন্তু সোচ্চার ছিলেন। এরা বাঙালিদের সে সময়কার চিন্তা ভাবনা কেমন ছিল, বিধবা বিবাহের উপরে, নারী শিক্ষার উপরে কিন্তু এরা বিশেষ জোর দিয়েছিল এবং এরা কিন্তু প্রতিবাদ করতো। এই জন্য এই সোমপ্রকাশ পত্রিকা কিন্তু ব্রিটিশদের সামনে একদম পুরোপুরি হাইলাইট হয়ে গেছিল জন্য, এবং ব্রিটিশদের কুকর্মগুলো ধরা পড়ে যাচ্ছিল জন্য কিন্তু ব্রিটিশরা এই পত্রিকাকে কিন্তু 1878 খ্রিস্টাব্দে প্রকাশনা কিন্তু স্থগিত করে দিয়েছিল। তো এই হচ্ছে আজকের সামগ্রিক আলোচনা। তোমরা আজকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, বঙ্গদর্শন মাসিক পত্রিকা বুঝিয়ে দিয়েছি, সোমপ্রকাশ পত্রিকা বুঝিয়ে দিয়েছি, সংবাদপত্র এবং সাময়িকপত্র কি সেটাও তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, বঙ্গদর্শন পত্রিকা কে প্রকাশ করেছিলেন, কত খ্রিস্টাব্দে করেছিলেন? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি, এই যে চিঠিটি, এটাকে হিন্দি অনুবাদ কে করেছিলেন এবং তার নাম কি ছিল? সোমপ্রকাশ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে মোট কয়টি চিঠি লিখেছিলেন? যে প্রশ্নগুলো আমি করলাম, তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এই উত্তরগুলো করতে পারবে। আর তোমাদের উত্তরগুলো জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা যদি ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনো পেজে তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সঞ্জিত স্টাডি সেন্টার পেজটিকে ফলো করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।